ওকে, লাস্ট ক্লাসে যেখানে আমরা শেষ করেছিলাম, সবাই যদি একটু মনে করতে পারেন তাহলে দেখেন যে এটা ছিল আমাদের এই যে যেটা শুরু করেছিলাম জেনারেটরের ক্লাসিফিকেশন। সেটা ছিল প্রথমে একটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। তো যারা দেখেছেন তারা মনে করতে পারবেন যে সেপারেটলি এক্সাইটেড জেনারেটরে, মানে সেপারেটলি এক্সাইটেড কেন, বিকজ এখানে যে স্ট্যাটরে যে ডিসি ফিল্ড থাকবে সেটা একটা এক্সটার্নাল সোর্সের মাধ্যমে দেওয়া হবে। দ্যাটস ওয়াই এটা ছিল সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। তো সেটা আমরা দেখেছিলাম এই যে কেভিএল ইকুয়েশন, তারপরে টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স। তো ব্যাপার যেটা ছিল, ক্লাসের শেষে আপনাদেরকে বলা হয়েছিল যে ইউজুয়ালি আমরা ভোল্টেজ বিল্ডিং এর ক্ষেত্রে ডিসি জেনারেটরে আমরা ধরে নেই ইনডিউসড ইএমএফ সমান সমান some constant flux phi and the multiplied by the speed. Okay, তো এটা একটা লিনিয়ার ইকুয়েশন, বাট বাই দিস টাইম আমরা জানি যে মেশিনে যে ম্যাগনেটাইজেশন কার্ভ যেটা, ওকে, সেটা আসলে লিনিয়ার না। সো লিনিয়ার অ্যানালাইসিস আসলে মেশিনে করা হয় না। যেটা করা হয় ম্যাগনেটাইজেশন কার্ভ থেকে প্রতি মুহূর্তে তার কোন ফিল্ড কারেন্টের জন্য ফ্লাক্স কি, সেই অনুযায়ী ইনডিউসড ইএমএফ এর পরিমাণটা কি এবং স্পিডের সঙ্গে তার রিলেশনটা কি, সেগুলো দিয়ে প্রতি মুহূর্তে আমি আলাদা আলাদা করে অ্যানালাইসিস করি এবং বের করি। সেটাকে আমি বলেছিলাম নন লিনিয়ার অ্যানালাইসিস। সেটা করার জন্য দুটো ইকুয়েশন ডেভেলপ করা হয়েছিল। সিম্পল ইকুয়েশন, যে মেশিনের যদি টোটাল ম্যাগনেটোমোটিভ ফোর্স সেটা আসলে কিসের যোগফল বা বিয়োগফল, সেটা হলো যেমন এটা হলো এমএমএফ প্রডিউসড বাই দ্য ফিল্ড মাইনাস এমএমএফ প্রডিউসড বাই দ্য আর্মেচার রিয়াকশন। ওকে, এটা ছিল আমার নেট। সেই নেট এমএমএফ প্রডিউস করার জন্য একটা ফিল্ড কারেন্ট প্রয়োজন হয়, তার ইকুয়েশন আমরা বের করেছিলাম। ওকে, তার মানে আইএফ প্রাইম যদি ধরেন মাইনাস, তার মানে আইএফ প্রাইমটা আসলে আইএফ এর চেয়ে ছোট হবে, এখানে যে ডট যেটা, এবং স্পিডের সাথে একটা রিলেশন, এটা দেখেন লিনিয়ার রিলেশন। ইএ নটের এন নট স্পিড, এই অবস্থায় যদি আমি ইএ নট ভোল্টেজ পাই তাহলে এন স্পিডের জন্য ইএ ভোল্টেজ, লিনিয়ার রিলেশন আর কি। তো এই দুটো ইকুয়েশন কে ব্যবহার করে আমরা নন লিনিয়ার অ্যানালাইসিস করতে পারি, যেটা বলেছিলাম আজকে আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখবো প্রথমে। তো অঙ্কটা খুব মজার, পরীক্ষায় ডেফিনেটলি আসতে পারে। তো অঙ্কটি একটু দেখেন। একটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর দেওয়া রয়েছে যেখানে ফিল্ড ভোল্টেজ 430 ভোল্ট, এবং এই ফিল্ড কারেন্ট আমি এখানে কন্ট্রোল করব আমার এই ফিল্ড সার্কিটের সাথে একটা অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স লাগানো আছে, ওকে, যেটা ভ্যারি করে যায় 0 থেকে 300 ওহম এর মধ্যে। আমার ফিল্ড কয়েল যেটা, সেখানে তার রেজিস্ট্যান্স হলো 20 ওহম এবং সেখানে টার্ন রয়েছে 1000। এই যে আমার আর্মেচার, যেখানে আমার ইএ প্রডিউসড হবে এবং আর্মেচার রেজিস্ট্যান্স হলো 0.05 ওহম। এই রেটিংস গুলো এখানে দেওয়া রয়েছে, ভ্যালু গুলো এখানে দেওয়া আছে। অঙ্ক দেখেন এ থেকে ই পর্যন্ত। এতে বলা হয়েছে if the variable resistor in this generator's field circuit is adjusted to 63 ohm, মানে এই যে আমরা বলেছিলাম 0 থেকে 300 ওহম এর মধ্যে অ্যাডজাস্ট করা যায়, তো প্রথম কেসে এটা ধরতে হবে যে 63 ওহম, এবং প্রাইম মুভারের স্পিড হলো 1600 আরপিএম, যেখানে কিন্তু দেখেন এটা রেটেড স্পিড ছিল 1800 আরপিএম। হোয়াট ইজ দ্য জেনারেটরস নো লোড টার্মিনাল ভোল্টেজ? ওকে, তাইলে আমাদেরকে বের করতে হবে যে এটা রেটেড স্পিড ছিল 1800, কিন্তু এখন সে রান করতেছে 1600 আরপিএম এ, এবং এইখানে এই অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্সের ভ্যালু 63 ওহম। এই অবস্থায় আমাদের কি বের করতে বলেছে? নো লোড টার্মিনাল ভোল্টেজ, মানে ভিটিটা কত। এই অঙ্কের সঙ্গে এই জেনারেটরের ম্যাগনেটাইজেশন কার্ভ যেটা, ওকে, যেটা আমরা ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বলতে পারি, আপনারা এসি মেশিনের ক্ষেত্রে দেখেছেন, সেইটা দেওয়া থাকবে। তো সেখান থেকে এটার আমাদের হেল্প লাগবে, তো সেখান থেকে আমরা বের করব। তো দেখি কিভাবে করা যায়।
প্রথমে দেখেন ফিল্ডের সঙ্গে আর অ্যাডজাস্টেবল যেটা সেটা আমি যোগ করি। যোগ করলে কি হয় দেখেন, ফিল্ড ছিল 20 আর অ্যাডজাস্টেবল 63, মোট 83 আসলো। তাহলে ফিল্ড কারেন্টটা কি হবে, ভিএফ বাই আর এফ। ভিএফটা কত, 430, আর এফটা হলো এখন 83, তাহলে 5.2 অ্যাম্পিয়ার। এখন দেখেন এই ম্যাগনেটাইজেশন কার্ভ থেকে আমরা দেখতে পাই 5.2 অ্যাম্পিয়ার ফিল্ড কারেন্টের জন্য তার ইএটা হয় কত, 430 ভোল্ট। আমি যদি ঠিক দেখে থাকি, এই যে 5.2, এই যে 430 ভোল্ট। এখন দেখেন যে এই ফিল্ড কারেন্টের জন্য আমি তো ইএটা পেয়ে গেলাম। ওকে, কিন্তু আমাদের আরেকটা জিনিস ব্যাপার ছিল, সেটা হলো স্পিডের রিলেশনটা টানতে হবে, তাই না? যেহেতু রেটেড স্পিড ছিল 1800, এই যে কার্ভটা ড্র করা হয়েছে এই ম্যাগনেটাইজেশন কার্ভটা 1800 আরপিএম এর জন্য। তো 1600 আরপিএম এ গেলে আমরা কি করব, আমরা এই যে এই সূত্রটা ব্যবহার করব। দেখেন, সো ইএ নট কে ধরে নেন 430, 1800 আরপিএম, তাহলে ইএ কত হবে, যেখানে 1600 আরপিএম, তাই না? তাহলে ইএ হলো আসছে, দেখেন আরপিএম যেহেতু কমে গিয়েছে, ভোল্টেজও কমে যাবে, 382 ভোল্ট। ওকে, আর নো লোড অবস্থায় দেখেন ভিটি যা ইও তাই, এটা আমরা জানি, যেহেতু এটা সেপারেটলি এক্সাইটেড মেশিন। ওকে, এবং কোনো লোড নাই, তার মানে লোড কারেন্ট নাই, কোনো ড্রপও নাই, সো ভিটি মাস্ট বি ইকুয়ালস টু ইএ। সো এটা হয়ে গেল। দেখছেন অঙ্কটা কত সহজ। এবার দেখেন নাম্বার বি, what would its voltage be if a 360 ampere turn, না 660 ampere sorry, load were connected to its terminal। এখন দেখেন বলতে যাচ্ছে যে ভোল্টেজটা কি হবে যদি একটা 360 অ্যাম্পিয়ারের লোড টার্মিনালে যুক্ত করা হয়। assume that the generator has compensating windings। এই কথাটার মানে কি, কোনো অঙ্কের মধ্যে যদি আমি বলে দেই যে এই জেনারেটরে কম্পেনসেটিং ওয়াইন্ডিংস আছে, এটার মানে হলো আপনাদেরকে ধরে নিতে হবে যে আর্মেচার রিঅ্যাকশন নেই। ওকে, শুধুমাত্র আমরা কি জানি, যখন আমরা দেখেছিলাম যে কিভাবে আর্মেচার রিঅ্যাকশন এলডিআই বাই ডিটি ভোল্টেজকে দূর করা হয়, মানে রিডিউস করা হয়, একেবারে দূর করা যায় না। বাট আর্মেচার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা ধরে নেই যে কম্পেনসেটিং ওয়াইন্ডিং যদি থাকে তাহলে এটাকে পুরোপুরি বাদ দিতে পারি আমরা, অলমোস্ট নিউট্রালাইজ করে দেয়। ওকে, সো এই কথাটা বলা মানে হলো আর্মেচার রিঅ্যাকশন আমার নাই। সেই অবস্থায় কি হবে দেখেন, 360 অ্যাম্পিয়ার লোড কানেক্ট হয়েছে, তাহলে কি হবে দেখেন, আমরা জানি এই যে এই সেপারেটলি এক্সাইটেড মেশিনের এটা হলো কেভিএল ইকুয়েশন, ভিটি সমান সমান ইএ মাইনাস আইআর এর ড্রপ। 382 ছিল, আই এ কারেন্ট এখন আমার 360। ওকে, কেভিএল যারা বুঝতেছেন না দেখেন, এই যে ইএ, এই যে এখানে আমার লোড লাগিয়ে দেওয়া হয়েছে একটা, তার সেটার কারেন্ট হলো 360 অ্যাম্পিয়ার, তার মানে 360 অ্যাম্পিয়ার কারেন্টটা তো এই সার্কিটেই ফ্লো হবে। ওকে, তো সেই অনুযায়ী 382 মাইনাস 360 ইন্টু আর্মেচার রেজিস্ট্যান্সটা ছিল আমার 0.05, তাহলে 0.05 ইজ ইকুয়ালস টু 364 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমার বি পার্ট করা শেষ। এখন দেখেন সিতে বলতেছে what would its voltage be if a 360 ampere load were connected to its terminals but the generator does not have compensating windings। এখন বলতেছে ধরে নেন কম্পেনসেটিং ওয়াইন্ডিং নাই, তো কম্পেনসেটিং ওয়াইন্ডিং যদি না থাকে কোনো সমস্যা নাই, তাহলে কি হবে, সেখানে একটা আর্মেচার রিঅ্যাকশন হবে। আর্মেচার রিঅ্যাকশন হলে আমাদের কি হয়, দুইটা ইফেক্ট আমাদের মনে মনে থাকার কথা, একটা ফিল্ড ওয়েকেনিং আর একটা হলো ম্যাগনেটিক নিউট্রাল প্লেন যেটা, সেটা সরে যায়। ওকে, তো সেটা আমাদের এই মুহূর্তে চিন্তা না করলে হবে। এখানে দেখেন বলেই দিছে assume that its armature reaction at this load is 400 ampere turns। ওকে, তার মানে আমরা যদি ওই এমএমএফ এর যে ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম সেখানে আমরা আর্মেচার রিঅ্যাকশনের ভ্যালু বসাতে পারি 450 অ্যাম্পিয়ার টার্ন। ওকে, তাহলে দেখেন সেটাই করা হয়েছে। আইএফ প্রাইম সমান সমান আইএফ মাইনাস
ওই যে ম্যাগনেটোমোটিভ ফোর্স জি টু আর্মেচার রিয়াকশন ডিভাইড বাই এনএফ, যে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছিলাম। তাহলে কি ছিল দেখেন, প্রথমে আমাদের আইএফ এর ভ্যালু কত ছিল, আমরা পেয়েছিলাম 5.2 ডিভাইডেড বাই মাইনাস 450 অ্যাম্পিয়ার টার্নস ডিভাইডেড বাই 1000 টার্নস। 1000 আমরা কই পেলাম, বিকজ আমরা বলে দিছিলাম ফিল্ড কয়েলে 1000 টার্নস, তাহলে সেখান থেকে আসে 4.75 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই যে ম্যাগনেটোমোটিভ ফোর্স, যেটা নেট ম্যাগনেটোমোটিভ ফোর্স, এটা প্রডিউস করার জন্য আমাদের 4.75 অ্যাম্পিয়ার ফিল্ড কারেন্ট প্রয়োজন। এই 4.75 অ্যাম্পিয়ার ফিল্ড কারেন্টের জন্য আমরা এই ম্যাগনেটাইজেশন কার্ভ থেকে দেখা যাচ্ছে যে ই এর যে ভ্যালুটা আসে সেটা কত দেখেন, 4.75 অ্যাম্পিয়ার। এই যে ই এটা আসে 410 ভোল্ট। এখন দেখেন এই ম্যাগনেটাইজেশন কার্ভটা তো 1800 আরপিএম এর জন্য, তো আমাদের 1600 আরপিএম এর জন্য কি আসে সেটাতে কনভার্ট করতে হবে, সেটাই করা হয়েছে। দেখেন আবার সেই আগের ইকুয়েশনটা আমরা ব্যবহার করলাম, করে দেখা গেল যে ই এর ভ্যালুটা আসে 364 ভোল্ট, কিন্তু প্রশ্ন আমাদেরকে চেয়েছে টার্মিনাল ভোল্টেজ, ভিটি এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে। খুব সহজ, আবার সেই আগের কেভিএল ইকুয়েশন, ভিটি ইজ ইকুয়ালস টু ইএ মাইনাস আই এ আর এ। ইএটা আমরা পেলাম 364 ভোল্ট, এবং আইএআর এর ড্রপটা আগেরটাই যেটা রয়েছে সেটা 360 অ্যাম্পিয়ার ইনটু 0.05 ইজ ইকুয়ালস টু 346 ভোল্ট। এটা নিয়ে অঙ্কটা আরেকবার দিয়ে দেওয়া হচ্ছে, তো আমরা পরের অংশগুলি এটা আনসার থেকে আমরা করতে পারবো। এরপরে দেখেন এটা সি তে চেয়েছিল, সি আমাদের তাহলে হলো, আশা করি বুঝতে পেরেছেন, একই দুটাই মাত্র ফর্মুলা ইউজ করা হচ্ছে, সো ইটস ইজি। নাম্বার ডি যেটা বলেছে, what adjustment could be made to the generator to restore its terminal voltage to the value found in part A? Part A তে আমরা টার্মিনাল ভোল্টেজটা কত পেয়েছিলাম, 382 ভোল্ট, এখন আমরা কত পেলাম, 346 ভোল্ট। তার মানে আমাদেরকে বলেছে সেই 382 ভোল্ট যেটা ছিল সেটাতে ফেরত যেতে। সেটা কিভাবে করা যায় দেখেন, তো এটার জন্য আসলে মানে কোনো অঙ্ক করার দরকার নাই, থিওরিটিক্যালি এটার অ্যান্সার দেওয়া সম্ভব। যে আমরা যদি টার্মিনাল ভোল্টেজটা বাড়াতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, সিম্পলি ই এর ভ্যালুটা বাড়াতে হবে। এবং ই এর ভ্যালুটা কিভাবে বাড়াতে হবে, ফিল্ড কারেন্টকে বাড়াইতে হবে। এই যে ফিল্ড কারেন্টকে বাড়াইতে হবে, ফিল্ড কারেন্ট বাড়ানোর অর্থ হলো এই যে যে ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা রয়েছে সেটার ভ্যালু কমাতে হবে। রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লাক্সের পরিমাণও বাড়বে, যেটা ফার্দার ইনক্রিজ করবে কি ইএ কে। ইএ ইনক্রিজ হলে যেটা টার্মিনাল ভোল্টেজ ভিটি সেটা আমার বাড়বে। ওকে, এরপর আমরা ইতে দেখি, এটা ডি গেল, হাউ মাচ ফিল্ড কারেন্ট উড বি নিডেড টু রিস্টোর দ্য টার্মিনাল ভোল্টেজ টু ইটস নো লোড ভ্যালু। অর্থাৎ এই যে নো লোড ভ্যালু যেটা ছিল, আমরা কত পেয়েছিলাম 382 ভোল্ট, সেটাতে ফেরত যাওয়ার জন্য আমরা একটু আগে ডি পার্টে যেটা বললাম বাড়াতে হবে, ই পার্টে আমাদের দেখবো কি পরিমাণ বাড়াতে হবে। এবং এখানে একটা অ্যাজাম্পশন দেওয়া রয়েছে, দেখেন ব্র্যাকেটের মধ্যে, assume that the machine has compensating windings. Okay, তার মানে we can neglect the armature reaction. What is the required value for the resistor are adjustable to accomplish this? অর্থাৎ শুধু ফিল্ড কারেন্ট যদি আমরা পাই, তাহলে ফিল্ড কারেন্ট পেলে আমরা আসলে ইউজিং ওহমস ল আর অ্যাডজাস্টেবল এর ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে প্রথমে যে নাও we want to go back to 382 ভোল্ট। সো এই ইকুয়েশন থেকে দেখেন আমরা ইএ যেটা পাচ্ছি সেটা হলো ভিটি সমান সমান আমরা 382 বসে দেব, আইআর আগেরটা যেটা ছিল সেটাই, সেখান থেকে আমরা পাচ্ছি 400 ভোল্ট। এখন দেখেন আপনাদের মনে হতে পারে তাহলে এখানে 400 ভোল্ট থেকে আইএফ কত বের করে ফেললেই তো হয়। এগেইন এই ম্যাগনেটাইজেশন কার্ভটা রয়েছে আসলে 1800 আরপিএম এর জন্য, এবং আমাদের মেশিনটা রান করতেছে অ্যাকচুয়ালি 1600 আরপিএম এ। ওকে, তো 1600 আরপিএম এ যে মেশিন 400 ভোল্টে রান করে সেটা নিশ্চয়ই 1800 আরপিএম এ তার ই এর ইকুইভ্যালেন্ট হবে না। তো আমাদের যেটা করতে হবে, এই 400 ভোল্ট যেটা 1600 আরপিএম এর জন্য, এটা 1800 আরপিএম এই ভোল্টেজটা কত হবে আমাদের সেটা বের করতে হবে। তো দেখা গেল
আবার সেই আগের ইকুয়েশন সেটা ব্যবহার করে আমরা যেটা পেলাম ইএ নট সমান সমান 450 ভোল্ট। তার মানে এখন আমরা এই ম্যাগনেটাইজেশন কার্ভের হেল্পটা নিতে পারবো, সেটা হলো এই যে 450 ভোল্ট, এটার জন্য দেখেন করেসপন্ডিং ফিল্ড কারেন্ট কত, এখান থেকে দেখা যাচ্ছে 6.15 অ্যাম্পিয়ার। তার মানে to restore the previous voltage in part A which was 382 volt, সেটা রিস্টোর করার জন্য আমাদেরকে ফিল্ড কারেন্ট ইনক্রিজ করতে হবে কতখানি, 6.15 অ্যাম্পিয়ার। এরপর একটা অংশ চেয়েছিল হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ভ্যালু ফর দিস রেজিস্টর। খুব সহজ, ওহমস ল, এই ফিল্ড রেজিস্ট্যান্স এবং ভেরিয়েবল রেজিস্ট্যান্স দুইটা যোগ করে আমরা ওহমস লটা অ্যাপ্লাই করতে পারি। এটা হলো টোটাল রেজিস্ট্যান্স, সেটা সমান সমান ডিএফ বাই আইএফ। তাহলে 20 ওহম আর অ্যাডজাস্টেবলের ভ্যালুটা আমি জানি না, এটা আমাকে বের করতে হবে। ভিএফটা হলো 430 ভোল্ট, প্রথমেই বলে দেওয়া ছিল, এবং ফিল্ড কারেন্ট রাইট নাও 6.15 অ্যাম্পিয়ার। তো সেখান থেকে পাওয়া যায় 69.9। ওকে, তাহলে তার থেকে 20 যদি বাদ দেই তাহলে আর অ্যাডজাস্টেবলের ভ্যালুটা আসে 49.9 ওহম। আমরা অলমোস্ট এটাকে 50 ওহম ধরতে পারি। ওকে, তার মানে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমরা 50 ওহম করি তাহলে এই ফিল্ড কারেন্ট আমি পাবো 6.15 অ্যাম্পিয়ার। সো এটাই ছিল অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজ অঙ্ক। এই অঙ্কটা দিয়ে আসলে নন লিনিয়ার অ্যানালাইসিসটা আমরা কিভাবে করি, অর্থাৎ ইউজিং দ্য ম্যাগনেটাইজেশন কার্ভ প্রতি মুহূর্তে করেসপন্ডিং ফ্লাক্সের জন্য ইএমএফটা আমরা বের করি, রাদার দেন এটাকে একটা লিনিয়ার রিলেশনশিপ ধরে একটা অঙ্ক করার। এরপরে আমরা দেখি আর কি কি ধরনের ডিসি জেনারেটর আমরা দেখতে পাই সেইটা। তো লাস্টেরটা ছিল সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। এখন আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হলো সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। তো এই সেলফ এক্সাইটেড মেশিন গুলোর মধ্যে প্রথমে আমরা যেটা আজকে এখন দেখবো সেটা হলো শান্ট ডিসি জেনারেটর। তো ইলেকট্রিক্যাল আপনারা শান্ট শব্দটা অনেকবারই শুনেছেন। আসলে শান্ট মানে যখন কোনো কিছুর সঙ্গে প্যারালালি কানেক্ট করা হয় সেটাকে আমরা বলি শান্ট। ওকে, তো প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখি। খেয়াল করে দেখেন যে এই যে আমার আর্মেচার রেজিস্ট্যান্স, এবং তার সঙ্গে দেখেন প্যারালেল, অর্থাৎ দেখেন তার অ্যাক্রসে লাগানো রয়েছে কি একটা ফিল্ড কয়েল। ওকে, যেহেতু প্যারালেলি কানেক্টেড দ্যাটস ওয়াই উই কল ইট শান্ট ফিল্ড। এবং এটাকে সেলফ এক্সাইটেড কেন বলা হচ্ছে, দেখেন এই আর্মেচার যে ভোল্টেজটা প্রডিউস করবে সেই ভোল্টেজ থেকেই এই ফিল্ড কারেন্টে এই ফিল্ড কয়েলে একটা কারেন্ট ফ্লো করবে। ওকে, তার মানে নিজের উৎপন্ন ইলেকট্রিসিটি দ্বারাই সে নিজের কয়েলকে এনার্জাইজ করবে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড সেলফ এক্সাইটেড মেশিন। এবং দেখেন এই ফ্লাক্স কি করবে, ফিল্ড কয়েল আলো ফ্লাক্স দিবে, এজ এ রেজাল্ট এখানে একটা আমরা টার্মিনালি একটা ভোল্টেজ পাবো। তো কেভিএল ইকুয়েশনটা আমরা দেখি, ভিটি সমান সমান ইএ মাইনাস আইএআর, সেম অ্যাজ সেপারেটলি এক্সাইটেড মেশিন, একই রকম ব্যাপার। তো প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় আসতে পারে সেইটা হলো যে আমরা জানি ফিল্ড থেকে ফ্লাক্স যদি দেওয়া হয় এবং আর্মেচার যদি রোটেট করে, দেন দেয়ার উইল বি অ্যান ইনডিউসড ইএমএফ। এখন প্রশ্ন হলো যে এ যেহেতু সেলফ এক্সাইটেড মেশিন, তাহলে এ কোথা থেকে সেই কারেন্টটা পাবে যেটা সে ফ্লাক্স প্রডিউস করবে এবং সেটা আর্মেচার থেকে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস করবে। কিভাবে সম্ভব সেটা একটু আমরা দেখি। আমরা জানি যে যে কোনো আর্মেচারে ইনডিউসড ইএমএফ ডিসি জেনারেটরের ক্ষেত্রে ইএ ইজ ইকুয়ালস টু কে ফাই ওমেগা, অর্থাৎ স্পিড এবং ফ্লাক্স মাল্টিপ্লাইড বাই সাম কাইন্ড অফ কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু ইএ। এটা আমরা আগে ডেরিভেশন করে এসেছি। ওকে, এখন প্রশ্ন যেটা আসে সেটা হলো যে অ্যাট ইনিশিয়াল কন্ডিশন, যখন মেশিনটা আমার
স্টার্ট হবে তখন তো আমার এখানে কোনো ফ্লাক্স নাই, তাহলে এটাকে যদি আমি রোটেট করাই সে কিভাবে এখানে ইএমএফ ইনডিউস হবে, কোনো ফ্লাক্স নাই। ওকে, সেটার অ্যান্সার হলো এই যে শান্ট জেনারেটর, তার যে ফিল্ড কয়েল, এটা অবশ্যই একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপরে থাকে। Okay? এবং যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল একবার যদি এনার্জাইজ করা হয় তাহলে তার মধ্যে কিছু পরিমাণ ম্যাগনেটিজম থেকে যায়, এটাকে বলা হয় রেসিডুয়াল ম্যাগনেটিজম। ওকে, তাহলে ভোল্টেজ বিল্ড আপ প্রসেসটা দেখেন, ইনিশিয়ালি এখানে ডিউ টু রেসিডুয়াল ম্যাগনেটিজম খুব সামান্য পরিমাণ একটা ইএমএফ ইন্ডিউস হবে। ইনিশিয়ালি কোনো লোড কানেক্টেড হবে না, লোড নাই, ধরেন এখানে কোনো লোড নাই। তো রেসিডুয়াল ম্যাগনেটিজমের কারণে এখানে খুব সামান্য একটা ইএমএফ ইন্ডিউস হবে। সেই সামান্য ইএমএফ কি করবে, ফিল্ড কারেন্ট একটা প্রডিউস করবে। এই কারেন্টটাই তো দিকতে যাবে, তাই না? তো খুব হালকা কারেন্ট, সেই কারেন্টের কারণে ফ্লাক্সের পরিমাণ কি হবে, বাড়বে। ইনিশিয়ালি রেসিডুয়াল ম্যাগনেটিজমের কারণে যেটা ছিল তার চেয়ে বাড়বে। ফ্লাক্স যদি বাড়ে তাহলে আরো বেশি ইএমএফ ইন্ডিউস হবে। ইএমএফ যদি ইন্ডিউস হয় আরো বেশি ফিল্ড কারেন্ট হবে। ফিল্ড কারেন্ট যত বাড়া মানে ফ্লাক্স আরো বাড়বে আগের চেয়ে। অ্যাজ এ রেজাল্ট কি হবে, ইএ আরো বাড়বে। ফাইনালি ইএ এবং এই যে ফিল্ডের অ্যাক্রসে যে ভোল্টেজ হুইচ ইজ ইকুয়াল টু টার্মিনাল ভোল্টেজ ভিটি একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে। ওকে, তাহলে এই আমাদের টার্মিনালে আমরা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ পাবো। তো সেই পুরো প্রসেসটা এই কার্ভের মধ্যে দেখানো আছে, দেখেন এটা এইখানে এই ছবিটা একটু দেখেন। এই যে আইএফ এর সাথে আমার এখানে দুটো রিলেশন রয়েছে, একটা ভিটি রিলেশন আর একটা ই এর রিলেশন। ভিটি দেখেন একটা লিনিয়ার, ভিটি তো লিনিয়ারই হবে, তাই না? ওহমস ল, ভোল্টেজ যে হারে বাড়বে সেই হারে কারেন্ট বাড়বে। ওকে, এটা একটা স্ট্রেট লাইন আইএফ এর সাথে। আর ই এটা আমরা কি জানি, যে ফ্লাক্স যত বাড়ে ই এটা তত বাড়ে। কিন্তু যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লাক্স প্রডিউস করার পরে আর করতে পারেন, আপনি যতই সে ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রিসিটি ফ্লো করেন না কেন, সে আর ফ্লাক্সের পরিমাণ ইনক্রিজ করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট কি হয় দেখেন, ইয়েটা একটা পর্যায়ে যে স্যাচুরেশনের দিকে যায়। প্রথম দিকে দেখেন ইয়ে বৃদ্ধির হারটা বেশি থাকে, পরের দিকে সে একটা লেভেল দিয়ে স্যাচুরেশন হয়। বিল্ড আপ প্রসেসটা কি দেখেন, এই যে প্রথমে ইয়ে খুব ইয়ে কিন্তু জিরো না, খেয়াল করে দেখেন ইয়ে জিরো না। ইনিশিয়ালি যে রেসিডুয়াল ম্যাগনেটিজমের কারণে ইনিশিয়ালি একটা খুব অল্প ইয়ে থাকে, সেই ইয়েটার কারণে ফ্লাক্সের পরিমাণ কিছুটা বাড়ে। ফ্লাক্স যদি বাড়ে তাহলে ইয়েটা আবার বাড়ে, সেই ইয়ের কারণে আরো কিছু ফ্লাক্স বাড়ে, অর্থাৎ ফিল্ড কারেন্ট বাড়ে মানে ফ্লাক্স বাড়ে। তার কারণে আরো কিছু আবার ইয়ে বাড়ে, ইয়ে বাড়া মানে আরো ফিল্ড কারেন্ট বাড়ে, আরো ফ্লাক্স বাড়ে, আরো ইয়ে বাড়ে, করেসপন্ডিং আরো ফ্লাক্স বাড়ে মানে ফিল্ড কারেন্ট বাড়ে, আরো ইয়ে বাড়ে, আরো ফিল্ড কারেন্ট বাড়ে, আরো ইয়ে বাড়ে। এইভাবে ফাইনালি যখন এই ইয়ে এবং ভিটির কার্ভ একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেটাই হলো গিয়ে আমার আসলে স্টেডি স্টেটে যে ইকুইলিব্রিয়াম একটা কন্ডিশনে সেট হয়। ওকে, সো থিওরিটিক্যালি এটা চিন্তা করতে পারেন। দেখেন যখন ভিটি এবং ইএ পরস্পর সমান হবে তখন দেখেন আর তো বাড়ার কোনো সুযোগ নাই, তাই না? অর্থাৎ এই ইয়ে আর কারেন্টকে সে বাড়াতে পারতেছে না। ওকে, কারেন্ট যদি না বাড়ে ইও আর বাড়তেছে না, সো এটা একটা লুপটা এখানে শেষ হচ্ছে। অর্থাৎ আমরা স্টেডি স্টেট পেয়ে গেছি, এটি হলো গিয়ে আমার তখন টার্মিনাল ভোল্টেজ। তো প্র্যাকটিক্যালি আমরা যদি ল্যাবেও দেখবেন, মেশিন যদি স্টার্ট করি আমরা এই অবস্থায়, এরকম ধাপে ধাপে হয় না, অ্যাট ওয়ান্স এভাবে একটা টার্মিনাল ভোল্টেজ চলে আসে সাইমালটেনিয়াসলি, এটা খুব অল্প সময়ের মধ্যে। মেশিন স্টার্ট করা মাত্রই দেখবেন এক দুই রোটেশনের পরেই দেখবেন এরকম একটা স্টেডি স্টেট এরকম ভোল্টেজটা চলে আসবে। ওকে, তো এইভাবে একটা শান্ট জেনারেটরে ভোল্টেজ বিল্ড আপ হয়। এখন দেখেন এমন অবস্থা কি হতে পারে যে ডিসি জেনারেটর, শান্ট জেনারেটর আপনি টার্ন অন করলেন কিন্তু ভোল্টেজ বিল্ড আপ হচ্ছে না। ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এইটা হইতে পারে। তো কি কি কারণ হইতে পারে আমরা দেখি। তিনটা কারণ রয়েছে, তিনটা পয়েন্ট আকারে বই দেওয়া আছে, একটু দেখতে পারেন। আমি সংক্ষেপে বলি। সেটা হলো,
প্রথম কথা হলো, শান্ট জেনারেটরের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হবে। যদি রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকে, তাহলে কোনো অবস্থাতেই সে কি করতে পারবে না, ইনিশিয়ালি তো কোনো ফ্লাক্সকে সে কাট করতেছে না, অ্যাজ এ রেজাল্ট কোনো ইএমএফ সেখানে ইন্ডিউস হবে না। তো রেসিডুয়াল ম্যাগনেটিজম যদি না থাকে, সেই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? এক্সটার্নাল কোনো একটা সোর্স দিয়ে তাকে একটু এনার্জাইজ করলেন, এনার্জাইজ করার পরে নর্মালি স্টার্ট করা যেতে পারে। অর্থাৎ এনার্জাইজ করার পরে কানেকশন দিয়ে দিলে তখন তাহলে তো একটু ম্যাগনেটিজম থাকলেও রেসিডুয়াল ম্যাগনেটিজমের মতো সে মেশিনটা স্টার্ট হলো। এই প্রসেসকে বলা হয় ফ্লাশিং। ফ্লাশিং দ্য ফিল্ড এই প্রসেসকে বলে। যদি আমি এক্সটার্নাল কোনো একটা ব্যাটারি দিয়ে এটাকে এনার্জাইজ করি, যদি রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকে, বাট ইউজুয়ালি এরকম হয় না। যে কোনো মেশিনের এই ইলেকট্রোম্যাগনেট এখানে কিছু পরিমাণ রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকে। 2 নম্বর কারণ কি হতে পারে? দ্য ডাইরেকশন অফ রোটেশন অফ জেনারেটর মে হ্যাভ বিন রিভার্সড। এই কথাটার মানে কি? অর্থাৎ দেখেন, এই জেনারেটর থেকে যে ইএমএফটা ইন্ডিউস হচ্ছে, তার সঙ্গে এই ফিল্ড কয়েলের কানেকশনটা এমন হতে হবে যেন এই কারেন্ট এমন ভাবে ফ্লো করতে হবে যেন এই যে ফ্লাক্স প্রডিউস করবে সেইটা যে ইনিশিয়ালি যে রেসিডুয়াল ম্যাগনেটিজম ছিল সেটার সঙ্গে অ্যাডিটিভ হয়, অর্থাৎ আরো বাড়ে। কিন্তু কানেকশন যদি এমন দিয়ে দেওয়া হয় যে উল্টো, তাহলে কি হবে দেখেন, যে ফ্লাক্সটা আসবে সেটা এসে রেসিডুয়াল ম্যাগনেটিজমকে উইকেনিং করবে, এবং ইনিশিয়ালি যেহেতু খুব ছোট পরিমাণে থাকবে, সেহেতু যদি পুরো ফ্লাক্স আমার একদম জিরো হয়ে যায়, তাহলে কি হবে? ভোল্টেজ আর বিল্ড আপ হবে না। ওকে, সো এই প্রবলেম সলভ করা খুব সহজ। যদি কখনো এরকম কিছু ঘটে, তাহলে আমরা যেটা করতে পারি, কানেকশনকে রিভার্স করতে পারি, রোটেশনকে রিভার্স করতে পারি, যে ইদার ওয়ে এটাকে সলভ করা সম্ভব। দ্য লাস্ট থিং, 3 নম্বর পয়েন্ট, যেটা আমরা এই কার্ভটিকে অলরেডি দেখেছি, এই যে ভিটির যে লাইনটা ছিল, তো দেখেন যে ভিটির যে লাইন, সেটাই তো আসলে দেখেন আমরা কি জানি, আর এফ সমান সমান ভিটি বাই আই এফ। তার মানে এই যে ট্যানজেন্ট, দ্য গ্রেডিয়েন্ট অফ দিস লাইন, ওকে, এটাই হলো গিয়ে আমার আর এফ। তো সেটাই দেখেন, এই যে আর, অর্থাৎ এই আরটা আসলে কি? আরটা হলো আমার ওই যে শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স। ওকে, তো আর এর ভ্যালু এখানে খেয়াল করে দেখেন, ই এর যে ম্যাগনেটাইজেশন কার্ভ তার চেয়ে নিচে রয়েছে, তাই না? তার মানে আমাদের এই পয়েন্টটা আমাদের ইকুইলিব্রিয়ামে ভোল্টেজ বিল্ড করবে। ওকে, আর এর ভ্যালু যদি আমি আরেকটু বাড়াই, তাহলে সেটা আরেকটু আসবে, এই ভি ওয়ানে যে এসে তখন বিল্ড করবে ইকুইলিব্রিয়ামে। আর এর ভ্যালু যদি আরো বাড়াই, জাস্ট এটাকে টাচ করে, তাহলে এই পজিশনে যে ভি টুটা হবে। দেখেন ভি এর টার্মিনাল ভোল্টেজ কিন্তু কমতেছে। ওকে, এখন আর এর ভ্যালু যদি আরো থাকে, অর্থাৎ আরো যদি উপরে আসে, তাহলে দেখেন কখনোই আসলে ভোল্টেজ বিল্ড আপ হবে না। তো এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কি? দেখেন খুব সহজ। অর্থাৎ ইনিশিয়ালি আমার যে ছোট একটা ইএমএফ ইন্ডিউস হচ্ছে, সেটা যে কারেন্ট প্রডিউস করবে, এখন ধরেন শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স এমন বেশি রাখা হয়েছে যে সেই কারেন্ট সেই রেজিস্ট্যান্স দিয়ে ফ্লোই করতে পারলো না। তো সেই ফিল্ড কয়েল দিয়ে যদি কারেন্ট ফ্লোই করতে না পারে, তাহলে সে তো আর কোনো ফ্লাক্স প্রডিউস করতে পারবে না, তাই না? সো ভোল্টেজ বিল্ড আপ হবে না। এটা আসলে এটাকে বলা হয় যে মিনিমাম যে রেজিস্ট্যান্সের মানে কম রাখতে হবে আর কি, মানে সেটাই হলো কি আমাদের, এটাকে বলা হয় যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। ওকে, এই আরএফ এর ভ্যালু যদি, অর্থাৎ ফিল্ড কয়েলের ভ্যালু যদি এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের চেয়ে বেশি থাকে, ওকে, তাহলে এই ভোল্টেজ, এই মেশিনে কখনোই ভোল্টেজ বিল্ড আপ হবে না। ওকে,
সো আমি মনে মিনিমাম বলেছি, বাট এটা আসলে মিনিমাম না, যে ম্যাক্সিমাম যে রেজিস্ট্যান্স রাখা যায় আর কি, এটা হলো কি আমরা স্পর্শক টাচ করে আছে আর কি। তার মানে এখানে আমরা R2 কে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স বলতে পারি। R2 এর উপরের যে কোনো ভ্যালু, ওকে, যে কোনো ভ্যালুর কারণে এইটা আসলে আর ভোল্টেজ বিল্ড আপ হবে না। তো এটা একটা সমস্যা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে আমাদেরকে শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স সেভাবেই সেট করতে হবে যেন জেনারেটর ভোল্টেজ বিল্ড আপ করে। এরপরে দেখেন টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স আগের মতোই, ওকে। এইটা ছিল আমাদের ইএ, নো লোড অবস্থায় দেখেন ইএ এবং ভিটি সমান। লোড যত বাড়তে থাকে তত আমার এই যে ড্রপ হতে থাকে। এই লাইন ধরেই যাওয়ার কথা ছিল যদি এটা সেপারেটলি এক্সাইটেড মেশিন হইতো। কিন্তু এখানে একটা মজার বিষয় দেখেন, এটা তো একটা শান্ট ফিল্ড, তাই না? শান্ট ফিল্ড অর্থাৎ এই লোড বাড়ার সাথে সাথে কি হবে দেখেন, আই এর ভ্যালু বাড়বে, আইএল বাড়বে, আইএল বাড়া মানে আইএ বাড়বে, ওকে। আই বাড়া মানে আই আর এর ড্রপটা বাড়বে, অ্যাজ এ রেজাল্ট টার্মিনাল ভোল্টেজ যে ভিটি সেটা কমতে থাকবে। এটা বোঝা খুব সহজ। আর একটা বিষয় মাথায় দেখেন, যদি ভিটির ভ্যালু কমে তাহলে অবশ্যই আইএফ এর ভ্যালু কমবে, ওকে। আইএফ কমা মানে ফ্লাক্স কমবে, ফ্লাক্স কমা মানে ফার্দার ইএ কমবে, ইএ কমা মানে আরো বেশি ভিটি কমবে। তার মানে দেখেন যে নর্মালি এটা যদি সেপারেটলি এক্সাইটেড মেশিন হইতো তাহলে আমার লোডের সাথে এরকম আমার একটা স্টেট আস্তে আস্তে কমতেছে, এরকম স্টেট একটা লাইন পেতাম আর কি, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে ভিটির সঙ্গে আমাদের শান্ট ফিল্ড ভোল্টেজের একটা রিলেশন রয়েছে, মানে কারেন্টের একটা রিলেশন রয়েছে, সেহেতু কি হবে দেখেন, ভিটি যত কমবে তত বেশি শান্ট ফিল্ডের কারেন্টও কমবে। অ্যাজ এ রেজাল্ট আমার নর্মাল সেপারেটলি এক্সাইটেড মেশিনে যেভাবে কারেন্টটা থাকতো তার চেয়ে অনেক বেশি ডেভিয়েটেড হবে। খেয়াল করে দেখেন, আইএল যত বাড়তেছে টার্মিনাল ভোল্টেজ ভিটি তত বেশি কমতেছে, সেপারেটলির চেয়ে বেশি কমতেছে, ওকে। এটা হলো ডিউ টু ফিল্ড উইকেনিং ইফেক্ট। অর্থাৎ ভিটি যদি কমতে থাকে শান্ট ফিল্ডের ফ্লাক্সও কমবে, ওকে, যেটা সেপারেটলি এক্সাইটেড মেশিন হইতো না। সেপারেটলি এক্সাইটেড মেশিনে শুধুমাত্র ওই ড্রপের কারণে, আইআর এর ড্রপের কারণে টার্মিনাল ভোল্টেজটা আস্তে আস্তে কমতো। কিন্তু ফিল্ড যেটা, সেটা তো যেহেতু এক্সটার্নাল সোর্স দিয়ে আমরা এনার্জাইজ করতাম, তো সেটা আসলে কমার কোনো ব্যাপার ছিল না। কিন্তু যেহেতু এটা শান্ট ফিল্ড, সেলফ এক্সাইটেড মেশিন, টার্মিনাল ভোল্টেজ যদি কমে তাহলে ফিল্ড কারেন্টও কমবে এবং করেসপন্ডিং টার্মিনাল ভোল্টেজ আরো বেশি কমবে আর কি, ওকে। সেটাই হলো গিয়ে এটা টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা দেখতে পাই। তাহলে টার্মিনাল ভোল্টেজকে কিভাবে কন্ট্রোল করা যায়? অ্যাজ সেম অ্যাজ প্রিভিয়াস, সেটা হলো চেঞ্জ দ্য শ্যাফট স্পিড হুইচ ইজ মেশিনারি স্পিড। তো প্রাইম মুভারের স্পিড সাধারণত অলমোস্ট একটা নির্দিষ্ট আরপিএম এসে রোটেট করে। তো আমাদের হাতে তাহলে কি থাকলো, চেঞ্জ দ্য ফিল্ড রেজিস্টার, অর্থাৎ ফিল্ড কারেন্টটা ভ্যারি করে ফ্লাক্স কন্ট্রোল, ফ্লাক্স কম বেশি করে আমরা টার্মিনাল ভোল্টেজকে বা ইএ কে কম বা বেশি করতে পারি। এবং ইএ কম বা বেশি হলে টার্মিনাল ভোল্টেজটা আমার কি হবে, কম বা বেশি হবে। ইএ বাড়লে টার্মিনাল ভোল্টেজ বাড়বে, ইএ কমলে টার্মিনাল ভোল্টেজ কমবে। এরপরে দেখেন শান্ট জেনারেটরের একটা নন লিনিয়ার অ্যানালাইসিস রয়েছে, অর্থাৎ এই যে আইআর এর ড্রপ এবং করেসপন্ডিং আর্মেচার রিঅ্যাকশনটা কিভাবে এই কার্ভের মধ্যে সেট হয়। নন লিনিয়ার অ্যানালাইসিস মানেই হলো যে আমি এই ম্যাগনেটিক স্যাচুরেশনকে আমি হিসাবের মধ্যে আনবো, আর্মেচার রিঅ্যাকশনকে আমি হিসাবের মধ্যে আনবো, ঠিক আছে। তো এটা আপনাদের জন্য এফওয়াইআই টপিক, যারা ইন্টারেস্টেড তারা একটু দেখে নিয়ে, কঠিন কিছু না, খুব সহজ জিনিস, বাট এটা এত মানে এটা জাস্ট খালি পড়ার জন্য, জানা থাকলে হলো আর কি। মেইন আমাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো আমাদের শেখা শেষ। এটা এই অ্যানালাইসিসের মধ্যে দেখায় যে কিভাবে ধরেন এই যে ইএ থেকে আইআর এ ড্রপ হবে এবং বাকি এই যে একটা অংশ যেটা ডিম্যাগনেটাইজিং এমএমএফ কজড বাই দ্য আর্মেচার রিঅ্যাকশন, সেটার কারণে সেটা কি হবে এখানে দেখেন একটা ইকুইভ্যালেন্ট ফিল্ড কারেন্টে কনভার্ট করেছে। তাহলে দেখেন নরমালি আইআর এর ড্রপটা থাকতো, সঙ্গে এই অংশটা যুক্ত এরকম ট্রায়াঙ্গেলের মতো, এটা সেটা এখানে দেখেন। তো
সেটার কিছু অ্যানালাইসিস রয়েছে আর কি। তো সেটা এফওআই টপিক, যারা ইন্টারেস্ট দেখবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো দ্য সিরিজ ডিসি জেনারেটর। নাম শুনে বুঝতে পারতেছেন যে এই যে ফিল্ড সার্কিট, যেটা ফিল্ড কয়েল, সেটা আর্মেচারের সঙ্গে সিরিজে লাগানো থাকে। ওকে, তাহলে এখানে দেখেন আই এ সমান সমান কি, আই এস সেটাই আই এল, তিনটা কারেন্ট আসলে একই কারেন্ট। এবং কেভিএল ইকুয়েশনটা কি, ভিটি সমান সমান, ভিটি সমান সমান ইএ মাইনাস এই ড্রপ বলি, কি ড্রপ, আই এ আর এ আর আই এ আর এস, দুটো ড্রপ। তো এটা হলো গিয়া সিরিজ জেনারেটর। এটা টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্সটা আমরা একটু দেখি, খেয়াল করে দেখেন যে এইখানে যদি কোনো লোড না থাকে তাহলে কি হবে, দেখি কোনো কারেন্ট ফ্লো হবে? কারেন্ট ফ্লো যদি না হয় এই মেশিন, এখানে কি হবে না দেখেন, ওই যে ইনিশিয়াল যদি কোনো রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকে সেটার কারণে সামান্য ভোল্টেজ হবে। ওকে, এটাকে ঘুরেলে সেটাই পাবে নো লোড অবস্থায়। ঠিক আছে, তার মানে এই ফিল্ড কারেন্ট ফ্লো করাতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে, লোড লাগাইতে হবে। ওকে, এবং তাহলে প্রথমে একটু আমরা দেখি যে আসলে এই ফিল্ড কয়েলের অবস্থা কি হবে। তার মানে বোঝাই যাচ্ছে যেহেতু লোডের সঙ্গে সে সিরিজে আছে, সো এর রেজিস্ট্যান্স হবে খুব কম এবং পাক সংখ্যা হবে কম, এবং যে যে কন্ডাক্টর দিয়ে করেন না কেন সেটা খুব হাই কারেন্ট ক্যাপাসিটির হতে হবে, আদারওয়াইজ সেটা তো ড্যামেজ হয়ে যাবে। তো টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্সটা দেখেন, ইনিশিয়ালি দেখেন লোড যত বাড়তে থাকে, লোড বাড়া মানে হলো লোড কারেন্ট বাড়া, লোড কারেন্ট যত বাড়তে থাকে ইএটা বাড়তে থাকে। ওকে, তো এখন ইএ বাড়ে যে এভাবে, অ্যাজ ওয়েল এজ এই আই এ এবং আই এ আর এ এন্ড আই আর এস, এই ড্রপটাও তো বাড়ার কথা, তাই না? তো এ বাড়ে এও বাড়ে, তার মানে ওভারঅল দুটো মিলে কিছু একটা হবে, তাই না? প্রথম দিকে যেটা ঘটে, এই ই এর বাড়ার পরিমাণটা বেশি থাকে। ওকে, এবং করেসপন্ডিং আই আর এস এর তুলনায় ই এ বাড়ার পরিমাণটা বেশি থাকে। এজ এ রেজাল্ট দেখেন টার্মিনাল ভোল্টেজটা বাড়তে থাকে। একটা পর্যায়ে যে ইয়েটা দেখেন স্যাচুরেশনের দিকে আসে, যেই স্যাচুরেশনে ইয়ের দিকে যায়, ইয়ে তো আর বাড়তেছে না, কিন্তু যেহেতু আমার এখানে কি সিরিজে লোড, মানে লোডের সঙ্গে সিরিজে এটা, তার মানে আমি লোড যত বাড়াবো, লোড কারেন্ট যত বাড়বে, ই আর বাড়তেছে না, কিন্তু আইআরএস, এই আইআরএ এবং আইআরএস ড্রপ এটা তো বাড়তে থাকবে, তাই না? তাহলে দেখেন ভিটি আরো কমতে থাকবে। ঠিক আছে, তো এটাই এই আমরা টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স থেকে দেখতে পাই। এখন দেখেন এই সিরিজ মেশিন, ডিসি সিরিজ জেনারেটর যেটা, ইউজুয়ালি এটার ব্যবহার খুব কম। তো একটা স্পেশাল জায়গায় এটাকে ব্যবহার করা হয় কোনখানে দেখেন, প্র্যাকটিক্যাল যে মেশিন গুলো থাকে সেখানে আর্মেচার রিয়াকশন একটু বেশি রাখা হয়, এবং এজ এ রেজাল্ট কি ঘটে দেখেন, আমরা তো নর্মালি আমাদেরকে এই আগের ইকুয়েশনে আমরা ধরে নিয়েছিলাম যে এখানে আর্মেচার রিয়াকশন নাই, সে কারণে এটা দেখানো হয় নাই। ঠিক আছে, এখন দেখেন যে নর্মালি আইআর এর ড্রপ থাকে, এটা হয়তো আমার ভিটি, কিন্তু হওয়ার কথা ছিল যদি আর্মেচার রিয়াকশনটা আমি ক্যালকুলেশন না করতাম। আর্মেচার রিয়াকশন দেখেন ক্যালকুলেশন যদি আমি করি তাহলে তার টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্সটা হয় এইরকম, অর্থাৎ এল প্রথমে জিরো থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, করেসপন্ডিং টার্মিনাল ভোল্টেজে বাড়তে থাকে, একটা লেভেল পার হওয়ার পরে সে অনেক বেশি পরিমাণে কমে একদম জিরো হয়ে যায়, দেখা যায়, দেখা যায়। তো এটার ব্যবহার কোথায়, আপনারা হয়তো শুনে থাকবেন আর্ক ওয়েল্ডিং যেখানে হয়, ওকে, সেখানে এটা ব্যবহার করা যায়। এই মুহূর্তে যে ইলেকট্রোড মাথাটাকে শর্ট করা হয়, শর্ট করা মানে কি, আমি লোড কারেন্ট অনেক বাড়ায় দিচ্ছি, ঠিক আছে, শর্ট হওয়া মানে আস্তে আস্তে লোড কারেন্ট বাড়তেছে এবং অনেক ভোল্টেজ বেড়ে গেলে এখানে একটা স্পার্কিং তৈরি হলো। ওকে, এবং এটাকে আমি সরাই নিলে আবার লোড কারেন্ট কমে যাবে আর কি। ঠিক আছে, তো ওয়েল্ডিং এর ক্ষেত্রে এটা লাগে, অর্থাৎ যে মুহূর্তে আমি কন্ট্রাক্টটা পূর্ণ করব তখনই আমার ভোল্টেজ বেড়ে যাবে, একটা সুন্দর আর্ক তৈরি হবে, হিট প্রডিউস করবে এবং সেটা আমার
ওয়েল্ডিং হয়ে যাবে। এই যে দেখেন এটা একটা আর্ক ওয়েল্ডিং করার জন্য ডিসি জেনারেটর। এটা আলি এক্সপ্রেসে আছে, সেখান থেকে ছবিটা নেওয়া, আলি এক্সপ্রেসে কিনতে পাওয়া যায়। তো এটা ছিল ডিসি সিরিজ জেনারেটর, যেটা সেটার একটা ব্যবহার। তার মানে ডিসি সিরিজ জেনারেটরের ব্যবহার একটু কম। ওকে, কারণ ব্যবহার কম হওয়ার কারণ হলো যে এটার ভোল্টেজ রেগুলেশন হলো নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন। কারণ দেখেন ইনিশিয়ালি ভোল্টেজ যা থাকে, লোড যত বাড়ে ভোল্টেজ দেখেন বাড়তে থাকে। ওকে, তাহলে ভোল্টেজ রেগুলেশনের নেগেটিভ। তো এটার এই বিশেষ ব্যবহার ছাড়া আসলে এর কোনো ব্যবহার নাই। তো এটাই ছিল ডিসি সিরিজ জেনারেটর। এরপরে আমাদের বাকি থাকলো হলো আর ওই যে কম্পাউন্ড জেনারেটর যেগুলো আর কি। ওকে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আজকের মতো এখানেই, এটুকুই শেষ।